সবাইকে অভিনন্দন। ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন। অনেকেই সালাম জানিয়েছেন। আমাদের সাথে আছে আরমান, টুম্পা, মাহমুদুল, সবাইকে অনেক ধন্যবাদ। পিকে জব ক্লাব সবসময় আপনাদের পাশে ছিল। যখন যেটা প্রয়োজনের তাগিদেই পিকে জব ক্লাব বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আজকে ঠিক তেমনই বিষয়, যেটি হচ্ছে 10তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, বিশেষ করে সাধারণ জ্ঞানের, মানে বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী। আমি আজকে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কথা বলবো। বাংলাদেশ বিষয়াবলী শেষ হলে নেক্সটে আন্তর্জাতিক বিষয়াবলীর সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে কথা বলবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি পরীক্ষার জন্য। শুধু এই সাবজেক্ট নয়, সব সাবজেক্ট রিটেনে যে শর্ট কোশ্চেনগুলো আসে সেগুলি প্রিলিমিনারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। তো সেইগুলি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা আশা করি সাথে থাকবেন এবং ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আপনারা এখান থেকে একটু ক্লাসটি সবাই এই লাইভটি সবাই শেয়ার দেন, শেয়ার দিয়ে প্রোফাইলে রেখে দেন, অন্যকে দেখার সুযোগ করেন। আমার মনে হয় না কোনো গ্রুপ বাংলাদেশের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করে, আমার মনে হয় না কেউ করে। আমি চেষ্টা করছি সম্পূর্ণ, অর্থাৎ একদম আজকে 40 থেকে শুরু করব, পিছনের দিকে আসব 10তম বিসিএস পর্যন্ত আমাদের যে আলোচনা ক্রমান্বয়ে আমরা করব। আজকে যতক্ষণ ভালো লাগে সবার ততক্ষণ পর্যন্ত আলোচনা করব, তারপরে ক্রমান্বয়ে এই প্রশ্নগুলোর আনসার আপনাদেরকে ব্যাখ্যা সহ আলোচনা করব। এবং কেমন প্রশ্ন প্রিলিমিনারিতে হতে পারে এই সকল আলোচনা আপনাদের সাথে থাকবে। ছিলাম, আছি এবং থাকবো। আপনারা অবশ্যই প্রার্থনা করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। এই গ্রুপে যারা জয়েন করেছেন তারা হয়তো বা এই গ্রুপে থেকে কারোই লস হচ্ছে না। তারপরে আমার একটা অনুরাগ আছে, সেটা হচ্ছে এই গ্রুপকে অন্তর থেকে কোঅপারেশন সবাই করেন না। করলে এই গ্রুপের মেম্বার 15কে থাকতো না, তাহলে 115কে হয়ে যেত। অর্থাৎ আমি আপনাদেরকে ওইভাবে বোধহয় আমি এফোর্ট দিতে পারিনি, এই কারণে হয়তো আপনারা আমাকে সহযোগিতা করছেন না। আমার কাছে সেটাই মনে হচ্ছে, কারণ এতদিন যদি টিকটক বানাইতাম তাহলে এখানে থাকতো 200কে, 500কে থাকতো, হ্যাঁ, বা অন্য কোনো কিছু করতাম। তো যাই হোক, আমি বিশ্বাসী যে আস্তে আস্তে আপনাদের সহযোগিতায় এই গ্রুপটি একটা সময় অনেক দূরে চলে যাবে। আমরা আলোচনা করছি আজকে 40তম বিসিএস লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রথমেই একটা প্রশ্ন আসছে, 1-এর ক নম্বর, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি বর্ণনা করুন। তো এই প্রশ্নের উত্তর, এটা মূলত সংক্ষিপ্ত না, এটা নিয়ে কথা বলবো না, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলবো। দেখেন, আমি শুধু প্রশ্নগুলো একটু পড়ি, আপনাদের কাজে লাগবে। যেখানে আলোচনা করা সেখানে আলোচনা করব। যেমন 3 নম্বরে একটা প্রশ্ন আসছে, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি বিভিন্ন পর্যায়ে উল্লেখ করুন। এখন এটা প্রিলিমিনারিতে হবে না এই প্রশ্নটা, বাট 1947 থেকে 1971 পর্যন্ত এই যে পটভূমি, এই যে ঘটনাগুলি, সেই ঘটনার কোন সালগুলি গুরুত্বপূর্ণ, বা এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা কোন সালকে গুরুত্ব দিব, সেই সালগুলো আপনার জানা থাকতে হবে। যেমন 52 সাল, 54 সাল, মানে 52 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, আর 71 মুক্তিযুদ্ধ মাধ্যমে স্বাধীন বাংলাদেশ। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো রচনামূলক প্রশ্ন ছিল, এই জন্য এগুলো নিয়ে আমরা কথা বলছি না। যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেমন 6 দফা আন্দোলনের প্রভাব বর্ণনা করুন। তো 6 দফা সংক্রান্ত কিন্তু পড়ালেখা আপনাকে করতে হবে এবং 6টা দফাই আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন টিকা আকারে আসছে 70-এর নির্বাচন,
এখন দেখেন আমি একটুকে 6 দফা নিয়ে কথা বলেছি। এখন এটা টিকা আছে 6 দফা, তাহলে আপনার কাজ কি 6 দফা আন্দোলনের প্রভাব, এটা হচ্ছে টিকা আসছে। তাহলে এই টিকা লিখতে গেলে অবশ্যই আপনাকে 6টা দফা মুখস্থ করতে হবে। এখন 6টা দফা মুখস্থ করলে আপনার লাভ কি? 6টা দফা মুখস্থ করলে আপনার লাভ হলো যে এই 6 দফার মধ্যে কোনো একটা দফা পরীক্ষায় চলে আসতে পারে, প্রিলিমিনারি পরীক্ষায়। এই কারণে 6 দফা মুখস্থ রাখতে হবে। 70-এর সাধারণ নির্বাচন, 70-এর সাধারণ নির্বাচন এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। 70-এর সাধারণ নির্বাচন। আপনারা জানেন এখানে একটা নির্বাচন হয় যেটা হলো জাতীয় পরিষদ। এই জাতীয় পরিষদে হচ্ছে 313টি আসন ছিল। আর একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। এই প্রাদেশিক পরিষদের আসন ছিল 310টি। এটা আপনারা মোটামুটি সবাই জানেন। আপনারা কমেন্টসের মাধ্যমে উত্তর দেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন পেয়েছিল আর প্রাদেশিক পরিষদে কয়টি আসন পেয়েছিল। এটা কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন। এই যে নগদ 40তম বিসিএসে, দূরের না কিন্তু কাছে। তো এগুলো হচ্ছে পিলিতে প্রশ্ন হতেই পারে। কমেন্টসে উত্তর দেন জাতীয় পরিষদে আওয়ামী লীগ কয়টি আসন পেয়েছিল, প্রাদেশিক পরিষদে কয়টি আসন পেয়েছিল, উত্তর দেন। এটা জানা মানে তো টিকাটা আপনার কমপ্লিট করা। যারা দেখছেন আমাকে, আমার ক্লাস দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দ্রুত কমেন্টসের মাধ্যমে উত্তর দিবেন। আপনারা উত্তর দিবেন, উত্তর নিয়ে আমি আমার কথা শুরু করব আবার। দ্রুত উত্তর লিখবেন, দ্রুত। জাতীয় পরিষদের কয়টি? একজন লিখছেন 169, 298। একজন লিখেছেন, দেখি আর কে কি লিখে। এই যে দেখেন, মানে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের উত্তর ভুল করে ফেলছো আরমান। আমি বলছি বাংলাদেশ আওয়ামী লীগ কয়টি লাভ করেছে, কয়টি আসন পেয়েছে, কয়টি আসন পেয়েছে, আমি সেই কথাটি বলেছিলাম। অর্থাৎ জানার পরও প্রিলিমিনারি প্রশ্নের উত্তর কিন্তু ভুল। এটা রিটেনে আসছে 70-এর সাধারণ নির্বাচন, কিন্তু প্রিলিমিনারিতে প্রশ্ন হতে পারে। তুমি কিন্তু ভুল করেছো। পরের জন রিভা আক্তারও ভুল করেছে। আমি বলছি বাংলাদেশ আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে, আমার প্রশ্নটা বুঝতে হবে আগে। 167। জাকির হোসেন সঠিক উত্তর দিয়েছে। জাকির হোসেন, এমডি রাসেল, হ্যাঁ এমডি রাসেল সঠিক উত্তর দিয়েছে। টুম্পা ভুল উত্তর দিয়েছে। ফরিদ মাহমুদ সঠিক উত্তর দিয়েছে। মর্তুজা সঠিক উত্তর দিয়েছে। নাহিদুল ইসলাম সঠিক। আরমান এবার সঠিক। এই যে স্যার 167 এখন বললে তো লাভ হবে না, যা গুল্লায় যাবার গেছে, মানে ঘটনা যা ঘটার ঘটে গেছে, বৃত্ত ভরাট, তো বৃত্ত ভরাট হয়ে গেছে, অতএব ডিসকোয়ালিফাইড। ঠিক আছে, মাথায় রাখতে হবে প্রশ্নটা কি আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বরাদ্দ ছিল 100, মানে এখানে আওয়ামী লীগের জন্য যে বরাদ্দ ছিল 100, মানে পূর্ব বাংলার জন্য বরাদ্দ ছিল হচ্ছে 169টি আসন। এর মধ্যে আওয়ামী লীগ লাভ করে 167টি আসন। এটা আপনাকে বুঝতে হবে। লাভের কথাই বলছি, লাভের কথাই বলছি। আচ্ছা, এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। ডিবেটিং এর দরকার নাই, হয় আপনি ভুল নয় আমি ভুল, এই তো, এর বেশি তো কিছু না। ঠিক আছে, আমি আওয়ামী লীগের কথা বলছি, আমি তো পূর্ববঙ্গের কথা বলি নেই। আমার তো লাভের কথা বলা দরকার নয়। আমি বলছি আওয়ামী লীগ কয়টা পায়, তাহলে 169 কি আওয়ামী লীগ পায় নাকি? আপনাকে প্রশ্ন বুঝতে হবে। এগুলো ভুল করবেন পরীক্ষায়, বিপদে পড়বেন। এরপরে আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলো বর্ণনা করুন। মূলনীতিগুলি বর্ণনা করুন। প্রথমে উত্তর দিতে হবে মূলনীতি কয়টি। সবাই উত্তর দেন, মূলনীতি কয়টি? বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?
প্রথমে উত্তর দিবেন মূলনীতি কয়টি? বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর দেন, তারপরে আলোচনা। এটা সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলো বর্ণনা করুন। 4টি উত্তর দিয়েছেন অনেকেই, 4টে। গুড গুড। মনে রাখবেন, আমরা একজন আরেকজনকে বলি না, এক বন্ধু আর এক বন্ধুকে বলি, বা এক বান্ধবী আর এক বান্ধবীকে বলি না, তুই একটা জাস্ট গাধা। কি বলি? তুই একটা জাস্ট গাধা। তো অনেকে উচ্চারণের ত্রুটি আছে, তাই না? জাস্টে জাস বলে, তো বললাম জাস গাধা। অনেকের উচ্চারণের ত্রুটি আছে, জাস্টকে কি বলে? জাস গাধা। দেখেন, জাতীয়তাবাদ, সতে সমাজতন্ত্র, আমরা 40তম বিসিএস নিয়ে আলোচনা করতেছি। সমাজতন্ত্র, গতে গণতন্ত্র, ধতে ধর্মীয়, এখন দেখেন এই প্রশ্নের মধ্যে প্রিলিমিনারির অসংখ্য কোশ্চেন লুকায় আছে। এই প্রশ্নটার মধ্যে প্রিলিমিনারির অনেক কোশ্চেন লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে একটু খেয়াল করেন। পরীক্ষায় আসছে বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলো বর্ণনা করুন। তাহলে বাংলাদেশ সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি আপনি লিখলেন। এই যে বাংলাদেশ সংবিধানের মূলনীতি, অর্থাৎ এটি শুরু হয়েছে, এটি হচ্ছে বাংলাদেশ সংবিধানের 2য় খণ্ড, যেটা হচ্ছে 8 থেকে 25। তাহলে এটাও একটা পিডি প্রশ্ন হতে পারে। 2য় খণ্ড কত অনুচ্ছেদ থেকে কত অনুচ্ছেদ? 8 থেকে 25। মূলনীতি শুরু হয় 8-এ, অর্থাৎ মূলনীতিগুলো, বাংলাদেশ সংবিধানের মূলনীতির কথা বলা হয়েছে অনুচ্ছেদ 8-এ, অর্থাৎ 8 নং অনুচ্ছেদে। তাহলে মূলনীতি কয়টা? 4টা। এর মধ্যে জাতীয়তাবাদ একটা, যেটা 9 নং অনুচ্ছেদে রয়েছে, সমাজতন্ত্র একটা, যেটা 10-এ আছে, গণতন্ত্র একটা, যেটা 11-তে, আর ধর্মীয় নিরপেক্ষতা দেখেন 12-তে। আপনি পিলির আনসার পারলেন, এখন রিটেনের আনসারও কিন্তু আপনার হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ আপনি তো এই কথাই লিখবেন যে বাংলাদেশ সংবিধানের বাংলাদেশের মহান সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা। সংবিধানের 2য় খণ্ড 8 নং অনুচ্ছেদ থেকে 25 নং অনুচ্ছেদ পর্যন্ত, এই 8 নং অনুচ্ছেদে মূলনীতির কথা উল্লেখ রয়েছে। তার 9 নং অনুচ্ছেদে জাতীয়তাবাদ, 10 নংয়ে সমাজতন্ত্র, 11 গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা হচ্ছে 12তম অনুচ্ছেদে। দেখেন একসাথে কিন্তু পিলির অনেকগুলো প্রশ্নের উত্তর জানলেন এবং লিখিত প্রশ্নের উত্তর কিন্তু পেরে গেলেন। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। আর যেহেতু 40-এর কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি, তো 40-এর লিখিত কোশ্চেন 41-এর পিলির প্রশ্ন হতেই পারে। এটা ভেরি সিম্পল, হওয়াটা স্বাভাবিক। বুঝতে পেরেছেন? অতএব সাথেই থাকুন, ভালো কিছু দিব আশা করি। পরবর্তী প্রশ্ন, 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণ এটা আসছে। 7ই মার্চের ভাষণ, প্রথম প্রশ্ন আপনাদের কাছে, 7ই মার্চের ভাষণের মূল বিষয় কয়টি ছিল? 7ই মার্চের ভাষণের মূল বিষয় কয়টি ছিল? 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীপ্ত কণ্ঠে এক ভাষণ প্রদান করেছিলেন, যা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এটি স্থান পেয়েছে, অর্থাৎ এটি বিশ্ব নেতাদের ভাষণে, অর্থাৎ বিশ্ব রেকর্ড করেছে, সেই ভাষণের অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিয়ে আপনাদের প্রাইভেট ক্লাসে অনেক কথা বলেছি। অনেকে উত্তর দিয়েছেন 4টি। ভেরি গুড। 7ই মার্চের ভাষণের মূল বিষয় ছিল কয়টি? 4টি। তাহলে লিখিত পরীক্ষা আছে 7ই মার্চের ভাষণ, এটা নিয়ে টিকা লিখতে হবে। এখন 7ই মার্চের ভাষণের মধ্যে অনেক কথা আছে। পরবর্তী প্রশ্নের উত্তর দিবেন, 7ই মার্চের ভাষণ শুরু হয় কয়টায়? 7ই মার্চের ভাষণ শুরু হয় কয়টায়? নেক্সট প্রশ্নের উত্তর, 7ই মার্চের ভাষণ শুরু হয় কয়টায়?
এবং কত মিনিট? কয়টায় এবং কত মিনিট? নেক্সট প্রশ্ন, 7ই মার্চের ভাষণ শুরু হয় কয়টায় এবং কত মিনিট? উত্তর দিবেন। 7ই মার্চের ভাষণ শুরু হয় কয়টায় এবং সেটি কত মিনিট ছিল? 3:18 3টায়। আচ্ছা, বেশ, কমেন্টস করতে থাকেন। পরবর্তী প্রশ্ন, 7ই মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিলে রয়েছে? 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে রয়েছে? পরের প্রশ্নের উত্তর দিবেন। 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে রয়েছে? পঞ্চম। অনেকে উত্তর দিয়েছেন পঞ্চম। একটু খেয়াল করেন, 7ই মার্চের ভাষণ নিয়ে বেসিক জিকে, এই যে এটা হচ্ছে আমার বই বেসিক জিকে। আপনারা জানেন অলরেডি পাঠক মহলে অর্থাৎ চাকরি প্রত্যাশীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং সারা দেশে এটার যথেষ্ট চাহিদা তৈরি হয়েছে, যার কারণে হচ্ছে এখন কিন্তু বই মার্কেটে খুব কম রয়েছে, নতুন করে ছাপানো হয়নি। এটার 91 পৃষ্ঠায় পাবেন 7ই মার্চের ভাষণ। আপনি আর 5টা বই খুলে দেখেন 7ই মার্চের ভাষণ নিয়ে এভাবে লেখা আছে কিনা। এখানে উই শ্যাল ফাইট অন দ্য রিসেস দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি, যেটি হচ্ছে জ্যাকব অ্যান্ড ফিল্ডের লেখা। এই জ্যাকব অ্যান্ড ফিল্ডের এই বইয়ের 201 পৃষ্ঠায় দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স শিরোনামে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর এই ভাষণটি। 7ই মার্চের ভাষণ লিখিত পরীক্ষায় আসলে আমি 91 পৃষ্ঠায় যতটুকু দিয়েছি, আপনি যদি এইটুকু তুলে দিতে পারেন আপনার ইউনিক একটা আনসার হবে এবং আপনি খুব ভালো মার্কস এখান থেকে পাবেন। যাই হোক, সবার উত্তর সঠিক হয়েছে। পঞ্চম তফসিলে 7ই মার্চের ভাষণ রয়েছে, অর্থাৎ বর্তমান সরকার সংবিধান একটা তফসিলে একটা সংস্করণ এনেছে 15 সংশোধনীর মাধ্যমে, যার 5 নং তফসিলে 7ই মার্চের ভাষণের কথা উল্লেখ রয়েছে। 7ই মার্চের ভাষণ নিয়ে কথা বললাম। আমরা এখন কথা বলবো, আরেকটি প্রশ্ন আসছে 40তম BCS এ, সেটি হচ্ছে বাংলাদেশ সংবিধানের সংশোধনের বিধানাবলী বর্ণনা করুন। বাংলাদেশের সংবিধানের সংশোধনের বিধানাবলী বর্ণনা করুন। এখন এটা তো প্রিলিমিনারিতে আসবে না, প্রিলিমিনারিতে আসতে পারে বাংলাদেশ সংবিধানের সংশোধন অর্থাৎ সংবিধান সংশোধন, এটা কত নং অনুচ্ছেদ? সবাই উত্তর দিবেন কমেন্টসের মাধ্যমে। সংবিধান সংশোধন, এটি বাংলাদেশ সংবিধানের সংবিধান সংশোধনের ক্ষমতার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? একটু ব্লার হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশ সংবিধানের সংশোধনের বিধানাবলীর ক্ষমতা দেওয়া হয়েছে কত নং অনুচ্ছেদে? 142। অনেকে উত্তর দিয়েছেন 142। থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এটা রিটেনের প্রশ্ন, পিলিতে চলে আসতে পারে, পিলিতে একটু ঘুরাই দেবে। বাংলাদেশের সংবিধানের সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে কত নং অনুচ্ছেদে? আপনি উত্তর দিবেন 142। উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। বাংলাদেশ সংবিধানের 15 সংশোধনীর মূল বিষয়বস্তু বর্ণনা করুন। খুবই গুরুত্বপূর্ণ, 15 সংশোধনীতে কি কি ছিল দেখেন।
বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী, বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী মূল বিষয়গুলো বর্ণনা করুন। বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী, এখন এটা 40তম বিসিএস রিটেনে আসছে, তার মানে এখান থেকে পিডি প্রশ্ন হতে পারে। আপনারা লিখে রাখবেন জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ, 1 নাম্বার দিয়ে লিখবেন জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ। 2 নম্বর দিয়ে লিখবেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন। 3 নম্বর দিয়ে লিখবেন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। তারপরে লিখবেন 5 নম্বর দিয়ে লিখবেন আদিবাসী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, আদিবাসী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি। সংস্কৃতি। 6 নম্বর দিয়ে লিখবেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল, পঞ্চদশ সংশোধনীতে আরেকটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটি হলো 30শে জুন 2011 সংসদে পাশ হয় এই পঞ্চদশ সংশোধনী। 30শে জুন 2011 সালে না, এখানে আপনারা মনে রাখবেন যে টেকনোক্র্যাট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ কর্তৃক উত্থাপিত সংবিধান সংশোধনী প্রস্তাব করেন। অর্থাৎ এই সংবিধান সংশোধনের জন্য একমাত্র এই পর্যন্ত একজনই টেকনোক্র্যাট মন্ত্রী, যিনি হচ্ছেন ব্যারিস্টার শফিক আহমেদ, তিনি এটি উত্থাপন করেন। 40তম বিসিএস এর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা শেষ হলো। আমরা 39-এ কোনো লিখিত পরীক্ষা হয় নাই, 39 ডাক্তারদের জন্য স্পেশাল ছিল। আমরা আলোচনা করব 38তম বিসিএস নিয়ে। এবার আসেন 38, আমরা পিছনের দিকে যাচ্ছি। 38তম বিসিএস লিখিত। কোথায় এবং কেন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? দেখেন এগুলো আপনারা পিলি করছেন না, পারবেন। কোথায় এবং কেন মুজিবনগর সরকার গঠন করে? আপনারা এই কোথায় উত্তরটুকু দেন, পরের উত্তরটুকু আমি দিব। কেন মুজিবনগর সরকার গঠন করা হয় যদি কেউ পারেন উত্তর দেন। পিলিতেও হতে পারে, মুজিবনগর সরকার গঠন করার উদ্দেশ্য হতে পারে। কোথায় সবাই জানেন, তারপর উত্তর দেন। কোথায় এবং কেন মুজিবনগর সরকার গঠন করে? কোথায় এবং কেন মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। গুড গুড, এটা সবাই জানেন। 1971 সালের 10 এপ্রিল মেহেরপুরের জেলার বৈদ্যনাথ তলায়, অর্থাৎ কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এই মুজিবনগর সরকার গঠিত হয়। আমার বক্তব্য হলো যে কেন এটা গঠন করা হয়, এই প্রশ্নের উত্তর সবাই দেন। কেন গঠন করা হয় উত্তর দেন। কেন এটি গঠন করা হয় উত্তর দেন। এটি কেন গঠন করা হয়? দেখি কে কে উত্তর দিতে পারে। আচ্ছা, ভবের পরা মেহেরপুর সব থাক, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষার হলে কিন্তু ভুল করবেন। এই কোথায়টার উত্তরই ভুল করবেন। পরের টুকু আমরা কি লিখছে, মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য। আচ্ছা আচ্ছা, লিখতে থাকেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য। আচ্ছা দেখেন, মুক্তিযোদ্ধাদের সংগঠিত প্রশিক্ষণ প্রদান করা, 1 নাম্বার দিয়ে লেখেন মুক্তি যোদ্ধাদের সংগঠিত
মুক্তিযোদ্ধাদের সংগঠিত ও প্রশিক্ষণ প্রদান করা ও প্রশিক্ষণ প্রদান করা। 2 নম্বরে লেখেন মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করে আইন শৃঙ্খলা রক্ষা করা। দেখেন কেন এটা প্রিলিমিনারির জন্য জানা দরকার, প্রিলি রিটেন ভাইভা সব জায়গার জন্য এটা জানা দরকার। কেন জানা দরকার? ধরেন এটাই প্রিলিমিনারিতে দিয়ে দিল, আমি জানি অনেকে এটা নতুন দেখতেছেন, আমি জানি এটাই প্রিলিতে দিয়ে দিল, মনে করেন প্রশ্ন এটাই দিয়ে দিল মুক্ত অঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করে আইন শৃঙ্খলা রক্ষা করেছিল নিম্নের কোনটির মাধ্যমে, তখন কিন্তু আপনি ভেবাচাকা খেয়ে যাবেন। একটু চিন্তা করে দেখেন কয়জন জানতেন, আপনাকে ডিপলি পড়তে হবে, কারণ এই জায়গাগুলো প্রিলি রিটেন ভাইভা সব জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুক্ত অঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই লাইনটা মনে রাখবেন। আর এটা সবাই জানেন, মুক্তিযোদ্ধাদের সংগঠিত প্রশিক্ষণ প্রদান করা, এটা সবাই জানেন। আশা করি উপকার হবে এভাবে আলোচনা করলে। কি বলেন? হবে চলবে কন্টিনিউ করব। আসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারতের ভূমিকা ছিল তা আলোচনা করুন। এটা লিখলাম না, এটা আপনারা জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারতের ভূমিকা ছিল তা আলোচনা করুন। এটা আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানের পক্ষে পক্ষ গ্রহণ করে এবং ভারত ও সোভিয়েত ইউনিয়ন পূর্ব পাকিস্তানের পক্ষে পূর্ব পাকিস্তানের পক্ষে পক্ষ অবলম্বন করে। এখন এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো হচ্ছে এখন মনে হইতে পারে এটা কোনো কথা, এটা তো আমরা সবাই জানি। আপনি একটু চিন্তা করেন, জানেন, কিন্তু এটা কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন, প্রিলির প্রশ্ন না। লিখিত পরীক্ষার প্রশ্ন এটা প্রিলিতে তো হতেই পারে। এখন বলতে পারেন এটা অনেক আগের লিখিত পরীক্ষার প্রশ্ন, 10তম BCS এর না, এটা 38তম BCS এর লিখিত পরীক্ষার প্রশ্ন। অতএব আপনার 19 তারিখে কিন্তু জানা প্রশ্নের পরীক্ষায় আসবে, বুঝতে পেরেছেন? আরেকটা নিউজ আপনাদেরকে দেই, আপনাদের মনে হতে পারে কেন সাম্প্রতিক পড়াচ্ছি না, প্রায় লাইভে এসে বলি পড়াবো, তাই পড়াবো। আর আস্থা রাখতে পারেন, আমি প্রলয় কোনোদিন কমিটমেন্ট ব্রেক করি না। এটা যদি আমার জীবনও চলে যায়, আমি কমিটমেন্ট কখনো ব্রেক করব না। বলছি দিব, হয়তো কোনো কারণে কখনো কথা দিয়ে রাখতে পারি না, ব্যস্ততার কারণে, বাট আপনি পাবেন, এটা কনফার্ম থাকেন। দ্বিতীয়ত, বাজারে ঘুরতেছে পরীক্ষা 19 তারিখে নাও হইতে পারে, এটাই কেউ কান দিয়েন না। নাম্বার 1, ধরেন 19 তারিখে পরীক্ষা হবে না, তাও আপনি কান দিয়েন না, তাইলে আপনার প্রস্তুতিটা খারাপ হয়ে যাবে। যেটা সরকার সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তকেই আমরা সাধুবাদ জানাবো। এখন সরকারের সিদ্ধান্ত, পিএইচসির সিদ্ধান্ত, এই মুহূর্তে বাংলাদেশে কারো সিদ্ধান্তই কোনো মন্ত্রণালয়, কোনো অধিদপ্তর, কোনো পরিদপ্তর বা কেউই কোনো সিদ্ধান্ত দিলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। 26তম BCS 42তম BCS 26 তারিখে এখনও কিন্তু রোল নম্বর সিট প্ল্যানের মেসেজ কিন্তু আসে নাই। আজকে 21 তারিখ, হয়তো আসবে, আমি সেটা বলছি না। আমি বলছি অনেকে বাজারে ছড়াচ্ছে 19 তারিখে পরীক্ষা হবে না, এটা সত্যও হতে পারে, আবার মিথ্যাই ধরে নিয়ে পড়েন। সত্য হইলে বিষয়টা পড়ে, আপনি এই বিষয়টাকে মিথ্যা ধরে পড়েন। আপনি যদি বিষয়টাকে সত্য ধরে শুরু করেন, তাহলে আপনার এই যে স্পিড,
এই স্পিডটা নষ্ট হয়ে যাবে। এমন হতে পারে রিমোট সরিয়ে আপনার পড়ার স্পিডটা নর্মাল করে দেওয়া হলো, আপনি কিন্তু সম্ভাব্য মানে আপনি ভালো করতেন 19 তারিখে, কিন্তু এগুলো যদি কান দেন তাহলে কিন্তু আপনার পড়ালেখা নষ্ট হয়ে যাবে। প্লিজ এগুলোয় কেউ কান দেবেন না। যদি 19 তারিখে পরীক্ষা না হয় সেটা পরের বিষয়, আমরা সেটাকে অন্যভাবে নিব। সিট প্ল্যান আসছে স্যার, সিট প্ল্যান আসছে, বলছে জেড সিস্টেমে ইয়ে করবে, আজকে দিয়েছে কিনা আমি জানি না। সো যাই আসুক না আসুক, 19 তারিখে পরীক্ষা হবে, ধরে নিয়ে পড়েন, অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই। বাংলাদেশ সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে? এটা 38তম BCS এর সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা জানি বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ রয়েছে 153টি। এখন আপনার কাছে এই মুহূর্তে এই প্রশ্ন সহজ মনে হচ্ছে, কিন্তু দেখেন রিটেন পরীক্ষায় আসছে, তা আসতেই পারে পরীক্ষায়। বাংলাদেশ সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি। আপনারা জানেন যে 153টি অনুচ্ছেদ এবং 11টি ভাগ রয়েছে। ঠিক আছে, এটার উত্তর কারো কাছ থেকে নিলাম না, কারণ এখানে যারা ক্লাস করতেছে ম্যাক্সিমামই হচ্ছে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, এগুলো তারা পারে। আপনারা জানেন 4টা সাবজেক্টের প্রাইভেট পড়াচ্ছি সেই করোনাকালীন সময় থেকে, এখনো অব্যাহত আছে। অলরেডি 3টা ব্যাচ শেষের দিকে, মানে 13টা ব্যাচ থেকে 10টি ব্যাচ শেষ হয়ে গিয়েছে, 9টি ব্যাচ শেষ হয়েছে, বাকি ব্যাচগুলি শেষের দিকে, 1টা 2টা ক্লাস বাকি আছে, আর আরেকটা ব্যাচ যেটা শর্ট কোর্স ছিল তাদের বেশ ক্লাস বাকি আছে। এছাড়াও আমরা 43তম জন্য ভর্তি নিচ্ছি। 43তম ক্লাস শুরু হবে 28 তারিখে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করুন। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা, গঠন, ক্ষমতা, জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। বর্ণনা করুন। এখন এখান থেকে পিলির আবার কি প্রশ্ন হবে? এখান থেকে তো পিলির প্রশ্ন হওয়ার কথা না। তারপরে যদি পিলির প্রশ্ন হয়, আপনাকে আমি প্রশ্ন করি, উত্তর দেন। এই যে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, এই সম্পর্কিত মানে কথা রয়েছে বা এটি রয়েছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে? এটি উত্তর দেন, এটা রিটেনের প্রশ্ন, পিলিতে আসতে পারে। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? নেন, পরীক্ষা আসতে পারে প্রশ্ন, ভাই পরীক্ষা আসতে পারে, আপনাকে পড়তে হবে। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আহসান আল মামুন, আমি বুঝতে পেরেছি, ওয়েবসাইটে এটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, পরীক্ষা হয়ে যাওয়াটাই ভালো। দেখেন, একজন লিখছেন 65, নূরজাহান আক্তার লিখছে 65। দেখি আরো সবাই উত্তর দেন, দেখি কি উত্তর দেয় সবাই। 65, 65 উত্তর দিয়েছেন। একজন উত্তর দিয়েছে 65, বাকিরা কি বই দেখতেছে নাকি? তাহলে কেমনে হবে? দেখেন, সেদিন একটা পরীক্ষায়, গত শুক্রবারে পরীক্ষা একটা প্রশ্ন আসছে, নিম্নের কোনটি জাতীয় সংসদের কাজ নয়? আপনারা লক্ষ্য করেছেন, সম্ভবত বিটিআরসির পরীক্ষায় আসছে। আমি তো সলভ দিলাম, মানে ব্যাখ্যা করলাম, সলভ আমি দিইনি, সরি, ব্যাখ্যা আমি করলাম। তো একটা প্রশ্ন এটা আসছে, তো এখান থেকেই আসছে, এই যে রিটেনের প্রশ্নটা না, এখান থেকেই প্রশ্নটা আসছে। 65 নং অনুচ্ছেদ, কথাটা সঠিক। যারা 65 উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। এখন আপনাকে জানতে হবে যে এই 65 নং অনুচ্ছেদে কি রয়েছে। দেখেন, এখানে রয়েছে আইন প্রণয়ন
সংক্রান্ত ক্ষমতা, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। তারপরে হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, বিচার সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, সংবিধান সংশোধন ক্ষমতা ও কার্যাবলী। আপনি যদি 5টা মনে রাখেন তাহলে আজীবন এই জায়গা থেকে আপনি সেভ। ওই দিন অপশনে ছিল মন্ত্রিসভা গঠন, জাতীয় সংসদের এটা কাজ নয়। মন্ত্রিসভা গঠন করা জাতীয় সংসদের কাজ নয়। জাতীয় সংসদ, এই যে জাতীয় সংসদের যে কাজ, এই 5টা: আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, বিচার সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, সংবিধান সংশোধন ক্ষমতা ও কার্যাবলী। এই 5টা দেখেন, এই 5টা মনে রাখলে আপনার পিলি হচ্ছে, রিটেন হচ্ছে, ভাইভাই হচ্ছে, 3 জায়গায় কাজে লাগতেছে। আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার দেন। এর চেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস বাংলাদেশে কোথাও হচ্ছে না, অতএব ক্লাস করেন, লাইভটা শেয়ার দেন। এটা গুরুত্বপূর্ণ ক্লাস, এখান থেকে আপনি পিলির প্রশ্ন পাবেন। আবার রিটেনের প্রস্তুতি হচ্ছে, আমি রিটেনের প্রস্তুতি নেওয়াচ্ছি না, আপনাকে পিলির প্রস্তুতি নেওয়াচ্ছি, রিটেন পড়াচ্ছি না, কিন্তু দেখে হয়ে যাচ্ছে। অর্থাৎ গত শুক্রবারের প্রশ্নটা ছিল জাতীয় সংসদের কাজ নয় কোনটি? জাতীয় সংসদের কাজ নয়, উত্তর ছিল মন্ত্রিসভা গঠন করা। তো মন্ত্রিসভা এখানে আছে, মন্ত্রিসভা গঠন নাই, তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করুন। তাহলে জাতীয় সংসদের এই গঠন সম্পর্কিত যে বিষয় বা এই কার্যাবলী সংক্রান্ত যে বিষয়, সেটার অনুচ্ছেদ কত? 65 নং অনুচ্ছেদ। প্রথম মনে রাখতে হবে অনুচ্ছেদ হচ্ছে 65 নং অনুচ্ছেদ, এটা প্রথমে মনে রাখতে হবে। দেখেন, আশা করি উপকৃত হবেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ওই যে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি বিভিন্ন পর্যায়ে উল্লেখ করুন। এই প্রশ্ন এর আগে একবার আসছে, আমরা 40তম, দেখেন 40 আর হচ্ছে 38 এখানে রিপিট হয়েছে, অতএব এটা নিয়ে আলোচনা না করি। 5-এর গয়ে আসছে বীরশ্রেষ্ঠদের নাম লিখুন। একবার একটু চিন্তা করেন তো, বীরশ্রেষ্ঠদের নাম সঠিকভাবে লিখতে পারেন কিনা? এটা এখন মানে পিলিতে তো বীরশ্রেষ্ঠ পড়ছেন, অনেক ছন্দ টেকনিক দিয়ে বীরশ্রেষ্ঠ পড়ছেন, কিন্তু বীরশ্রেষ্ঠদের নামগুলো সঠিকভাবে লিখতে পারেন কিনা একটু দেখেন তো, একটু চিন্তা করেন, একটু দেখেন লিখতে পারেন কিনা। আচ্ছা, এখন চেষ্টা করার দরকার নাই, এগুলো নিয়ে কথা বলবো না। 10-এর কয়ে একটা প্রশ্ন আসছে, সেটা হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। এবার আসেন, আরেকটা প্রশ্ন আসছে, মানে টিকা আসছে। টিকাটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। টিকাটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশ্ন হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? অর্থাৎ এটা সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
উত্তর দেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর দেন। এখানে এই প্রশাসনিক ট্রাইব্যুনালে অনেকগুলো প্রশ্ন আছে, যদি আগামী পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে কমন পাবেন, এখন যে আলোচনা করব কমন পাবেন। উত্তর দিয়েছে আশফাক আহমেদ, জুবাইদা নাজিয়া, মাহমুদুল হাসান, শাহরিয়ার আরমান, প্রত্যেকের উত্তর সঠিক 117। তারপরে ফাতেমা উত্তর দিয়েছে, অসীম সূত্রধর অর্ণব উত্তর দিয়েছেন। আচ্ছা, থ্যাঙ্কস অল, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে। এখন প্রশ্ন, নেক্সট প্রশ্ন, কয়টি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে? যদি এই প্রশ্ন আসে প্রিলিমিনারি পরীক্ষায়, কয়টি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে আমাদের? কয়টি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে? দেখি এই উত্তর কে কে দিতে পারে, একটু দেখবো এখন। কয়টি প্রশাসনিক, ভাই এসে ইফেক্টিভ আলোচনা আজকে বাংলাদেশে কোথাও হচ্ছে না, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। কয়টি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে? একজন উত্তর দিয়েছে 5টি, হয় নাই। নেক্সট, হয় নাই, 5টি উত্তর সঠিক নয়। 5টি উত্তর সঠিক নয়। শ্রাবণ কুমার সঠিক নয়, হয় নাই, হয় নাই। 5টি প্রশাসনিক ট্রাইব্যুনাল সঠিক না, 2টা সঠিক নয়, উত্তর হয় নাই। দেখেন 41তম বিসিএস এ যদি আসে প্রশাসনিক ট্রাইব্যুনাল কয়টি, তাইলেই কিন্তু প্রশ্ন ভুল। এটা কে? সাখাওয়াত হোসেন রাজিন, 7টি। থ্যাংক ইউ সো মাচ সাখাওয়াত হোসেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি একমাত্র সঠিক উত্তর দিয়েছেন। 7টি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। এর মধ্যে তাহলে এখন উত্তর দেন, ঢাকায় প্রশাসনিক ট্রাইব্যুনাল কয়টি? নেক্সট উত্তর দিবেন, ঢাকায় প্রশাসনিক ট্রাইব্যুনাল কয়টি? ঢাকায় প্রশাসনিক ট্রাইব্যুনাল কয়টি? উত্তর দেন দেখি, ঢাকায় কয়টি? ঢাকায় প্রশাসনিক ট্রাইব্যুনাল কয়টি? চট্টগ্রাম, যেখানে যেখানে আছে আমি লিখতেছি, বরিশাল, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বগুড়া, এই কয় জায়গায় প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে। উত্তর দিবেন ঢাকায় কয়টি? ঢাকায় কয়টি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে? দেখি কার উত্তর হয়। ভাই এগুলো তো বললাম তো যে প্রিলিমিনারি পরীক্ষায় রিটেনের এই শর্ট কোশ্চেন থেকে শুধু বাংলাদেশ আন্তর্জাতিক না, সব সাবজেক্ট থেকেই টুকটাক কিছু রিপিট হতে পারে, হয়, হবে। ঢাকায় কয়টি? কেউ উত্তর দিতে পারেন নাই, নেন ঢাকায় 3 আর সব 1 করে। ঢাকায় 3টি আর সব জেলায় কয়টি করে? 1টি করে। আশা করি উত্তর, আচ্ছা আশা করি কাজে লাগবে। আসেন পরের প্রশ্ন দেখেন, 38তম বিসিএস এ আছে শহীদ বুদ্ধিজীবী দিবস। তাহলে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে কি লিখতে পারবেন না? যেটা হলো 14ই ডিসেম্বরে ঘটেছিল। তাহলে পিলিতে আসতে পারে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? এখন আপনি মনে করতে পারেন এটা হাস্যকর, এই ধরনের প্রশ্ন আসবে, বা এই প্রশ্নকে মানুষ ভুল করে, আসবে না কেন? শহীদ বুদ্ধিজীবী দিবস। নেক্সট প্রশ্ন, নেক্সট আরেকটা টিকা আসছে 38তম বিসিএস এ। টিকাটা ঠিক এরকম, 17ই এপ্রিল 1971। বলেন কি? টিকাটা এরকম, 17 এপ্রিল 1971। বলেন কি? এটা কি? এপ্রিল 1971, এটা কি? এটা টিকা আকারে আসছে পরীক্ষায়, 38তম বিসিএস এ আসছে। দেখেন প্রশ্ন কিন্তু আপনাদের, আমি আপনাদের চিনি অনেকে যারা বিশেষ করে আমার প্রাইভেট ব্যাচে, আপনারা কিন্তু অনেক ভালো পারেন,
আপনাদের দেখেন এমনভাবে পড়ানো হয়েছে যে রিটেনের প্রস্তুতি হয়ে গেছে, এগুলো পারবেন। 17 এপ্রিল 1971 কি বলেন? মুজিবনগর দিবস। ভাই দিবস কি কোনো আহা, শুভদাস কি লিখলেন? মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। গুড 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 গুড। অর্থাৎ মন্ত্রিসভা গঠন, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। সবার উত্তর সঠিক হয়েছে। উত্তর দিতে হবে এই শপথ বাক্য পাঠ করান কে? মুজিবনগর সরকারের এই শপথ বাক্য পাঠ করান কে? মুজিবনগর সরকারের এই শপথ বাক্য পাঠ করান কে? উত্তর দিবেন। ইউসুফ আলী। এই সুন্দর করে লিখবেন, অধ্যাপক ইউসুফ আলী। এইভাবে লিখবেন না, এই যে শ্রাবণ ঠিক লিখছে। হ্যাঁ, অধ্যাপক ইউসুফ আলী। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। 38তম বিসিএস শেষ হলো, আমরা এখন চলে যাব 37। আসেন 37তম বিসিএস। 37তম বিসিএস। আসেন 37তমতে আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও এর সুবিধাগুলি বর্ণনা করুন। তাহলে একটু সবাই কমেন্টসে লেখেন তো ভৌগোলিক অবস্থানটা। ওই যে একটু বলে দেই 20 ডিগ্রি, একটু বলে দেই 20 ডিগ্রি 34 মিনিট, এই পুরোটা লেখেন তো দেখি কে কে পারেন। একটু লিখেন তো, না দেখে লিখবেন, কেউ বই দেখবেন না, এটা তো পিলির প্রশ্ন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সুবিধা বর্ণনা করুন। এটা আছে টিকা আকারে আসছে, কিন্তু আমাদের লাগবে ভৌগোলিক অবস্থানটা, সুবিধার দরকার নেই। ভালো সুবিধায় আছি আমরা। 4 দিকে ভারত, 3 দিকে স্থল সীমান্ত, ভারতের পানি জল সীমানা আরেক দিকে, বুঝেন নাই? 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, বিশাল সুবিধাজনক অবস্থায় আছি আমরা, ভালো অবস্থায় আছি। যদিও বিশ্ব রাজনীতিতে এখন আমরা একটা ভালো অবস্থায় আছি, আসলে আছি। তারপরও পুরোটা লেখেন, পুরোটা লেখেন, কে কে পারেন দেখি লেখেন। এটা লেখা শিখতে হবে, এটা পরীক্ষা আসে তো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান একটু লিখে ফেলেন তাড়াতাড়ি। 88 দশমিক কি লিখলেন? এটা কে লিখছে? টুম্পা। ওর মাথায় একটা বাড়ি মারতে হবে ইট দিয়ে, ওর মাথায় বাড়ি মারতে হবে। 20 34 26 38। আর মানে এইটুক লিখলে হবে না, পুরোটা লেখেন, পুরোটা লেখেন, পুরোটা লেখেন, পুরোটা লেখেন। 20 34 26 38 পুরো, তারপরেটা লেখেন। উত্তর অক্ষরেখার মধ্যে, উত্তর অক্ষরেখা থেকে উত্তর অক্ষরেখা এর পুরোটা লেখেন। এটা পরীক্ষার প্রশ্ন, এগুলো পরীক্ষা আসে ভাই, এটা প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখার মধ্যে। এরপরে হচ্ছে 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা থেকে, দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এই পুরো সেন্টেন্সটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এর যে কোনো অংশই পরীক্ষায় তুলে দিতে পারে বা চাইতে পারে যে নিম্নের কোনটি সঠিক। দেখেন একবার পরীক্ষায় আসছে, পিলিতে অলরেডি আসছে, নিম্নের কোনটি সঠিক।
তাহলে এর যে কোনো অংশই, আবার অক্ষরেখা দ্রাঘিমা রেখা এটাও চেঞ্জ করে দিতে পারে। অতএব এটা কিন্তু আপনাকে বুঝে উত্তর দিতে হবে এবং পুরোটা মনে রাখতে হবে। প্রথমটা অক্ষরেখা, পরেরটা দ্রাঘিমা রেখা, ঠিক আছে? এটা আপনাকে মনে রাখতে হবে। দেখেন, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 37তম বিসিএস এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের বিবরণ দিন। এটা নিয়ে বোধহয় আর কথা বলার দরকার নাই, কারণ প্রথম দিকেই এই কথা বলেছি যে সংবিধানের মূলনীতি সমূহ নিয়ে আগেই কথা বলেছি, এটা নিয়ে আর কথা বলবো না। পরবর্তী প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ভূমিকা বর্ণনা করুন। আপনাকে উত্তর দিতে হবে সংবিধানের কোন ভাগে আইন বিভাগের কথা বলা আছে, বা সংবিধানের কত থেকে কত নং অনুচ্ছেদ পর্যন্ত আইন বিভাগের কথা বলা আছে। আপনার উত্তর দিবেন সংবিধানের কত থেকে কত নং অনুচ্ছেদ পর্যন্ত আইন বিভাগের কথা বলা আছে, বা আইন বিভাগ। আপনার উত্তর দিবেন। আপনাদেরকে এর আগে ঘোষণা দিয়েছিলাম রিটেনের সংক্ষিপ্ত প্রশ্ন পিডিতে আসে, এই জায়গাটা আপনাদেরকে আমি হেল্প করব। আমি কিন্তু আমার কথা রেখেছি, কারণ এতদিন আমাকে এগুলো সংগ্রহ করতে হয়েছে। পুরো বিসিএস এর বোঝেনি তো, পুরো বিসিএস এর অর্থাৎ 10তম থেকে 40তম বিসিএস পর্যন্ত এগুলো নিয়ে পড়া, গবেষণা করা, এটা নোট করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল এবং আমার জন্য চ্যালেঞ্জ ছিল, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। তারপরেও কিন্তু এটি আমি সম্পূর্ণ করেছি, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে করেছি। তো আশা করি প্রতিটি কমিটমেন্ট আপনাদের সাথে আমি অক্ষুণ্ণ রাখব। আপনারা আমার সাথেই থাকুন, ভালো কিছু হবে, ভালো কিছু দিব। 48 64 লিখছেন, কেমনে লিখলেন? 65 93। এই কেউ বই দেখবেন না, ভুল উত্তর দেন। আমি ভুল উত্তর চাই, হ্যাঁ ভুল উত্তর চাই, কিন্তু বই দেখে উত্তর চাই না। হ্যাঁ, 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত পঞ্চম ভাগ, চতুর্থ ভাগ 48 থেকে 64 যেটা হচ্ছে বিচার বিভাগ। এত ডিপলি প্রশ্ন আসবে না, ডিপলি না, এটা হালকা প্রশ্নই, এটা নিয়ে আর আলোচনা করব না। পরবর্তীতে একটা প্রশ্ন আসছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রসারে নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করুন। দেখেন, পরবর্তী একটা প্রশ্ন আসছে, গণতান্ত্রিক প্রক্রিয়া প্রক্রিয়ার প্রসারে নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করুন। এখন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আসতে পারে যে এই যে শোনেন, এটা আর আপনাকে প্রশ্ন না করি, আপনাদের একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশ সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়াবলী, আর 118(4) নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকতে বলা হয়েছে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির পদের নির্বাচন, সংসদের নির্বাচন ব্যবস্থা, সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রস্তুত করা। শুনেন, এখানে একটা কথা আছে, একটা হলো নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, এই যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠায় 118 নং অনুচ্ছেদ, এটা আবার অনেকেই মুখস্থ করে যে
আর হচ্ছে একটা ভোট। এভাবে যদি মুখস্থ রাখেন পরীক্ষার হলে ভুল হতে পারে। কখন ভুল হবে? যখন 119 নং অনুচ্ছেদ পরীক্ষায় চলে আসবে তখন ভুল হবে। কারণ আপনি যে একটা ভোট দিবেন, সেই ভোট দেওয়ার ক্ষমতা সেটা দিবেন 100, অর্থাৎ নির্বাচনের যে আয়োজন, এই নির্বাচনের আয়োজন হচ্ছে 119 নং অনুচ্ছেদে, 118 না। এটা কিন্তু এইভাবে যদি মনে রাখেন তাহলে কিন্তু এখানে একটা মারাত্মক ভুল হবে। কেননা কারণ হচ্ছে 118 নং অনুচ্ছেদে হচ্ছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, আর 119 নং অনুচ্ছেদে হচ্ছে এই নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করে, অনুষ্ঠানের নির্বাচনের একটা আয়োজন করে। আমরা যে ভোট দেই সেই ভোট দেওয়ার জন্য নির্বাচনের আয়োজন করে হচ্ছে 119 নং অনুচ্ছেদ অনুসারে। আর 118-4 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশন সম্পূর্ণ কি থাকবে? স্বাধীন থাকবে, নিরপেক্ষ থাকবে। এই কথা বলা হয়েছে 118-4 নং অনুচ্ছেদে। তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সে সম্পূর্ণ কি থাকবে? স্বাধীন থাকবে। বুঝতে পেরেছেন? অতএব এই 118 আর 119 যদি গুলিয়ে ফেলেন বিপদে পড়ে যাবেন। ছন্দ টেকনিক কোনো কাজে লাগবে না, কিন্তু সব কিন্তু শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? ভুলে কিন্তু সব শেষ হয়। অটোমান সাম্রাজ্য কিন্তু শেষ হয়ে গেছে, বিশাল সাম্রাজ্য শেষ হয়ে গেছে। বুঝছেন? তো ভুল করা যাবে না। এবার আসেন, আবারও পরীক্ষায় আসছে 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন, এটা নিয়ে কথা বলছি। আবার পরীক্ষায় আসছে মুজিবনগর সরকার। তো মুজিবনগর সরকার মানে মুজিবনগর সরকার ভালো করে পড়তে হবে। মুজিবনগর সরকারের মধ্যে অনেক কিছু আছে, এটা ভালো করে দেখতে হবে। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, এবং 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ করে। আর এই শপথ বাক্য পাঠ করার অধ্যাপক ইউসুফ আলী, এবং শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? আপনাদের উত্তর দিতে হবে যে শপথ বাক্য পাঠ করান ইউসুফ আলী, এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? দেখে এই প্রশ্নের উত্তর কে দিতে পারে তাকে একবার স্যালুট দিব। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? আমরা বলছি একটা হলো মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ, শপথ বাক্য পাঠ, এটা অধ্যাপক ইউসুফ আলী, সবাই পারেন। এই অনুষ্ঠান পরিচালনা করে কে? বলেন, এই প্রশ্ন আসলে কয়জন পারবেন? এম এ মান্নান, এম এ হান্নান, এম এ মান্নান, এম এ হান্নান, কোনটা সঠিক বলেন? হ্যাঁ, মান্নান। হান্নান লিখেন না, হান্নান আর লিখেন না, মান্নান পর্যন্তই থাকেন। আব্দুল মান্নান, আব্দুল মান্নান, ভেরি গুড। বেসিক জিকে বই যারা সংগ্রহ করেছেন, মুক্তিযুদ্ধ, সংবিধান, কেমন হয়েছে এই জায়গাগুলো বলেন? একটু একটু ভালো করে দেখেন। বইয়ের প্রশংসাও থাকতে পারে, বদনামও থাকতে পারে, টুকটাক কিছু ভুল আছে, সেটা মেনে নিচ্ছি, এবং আপনাদেরকে পিডিএফও দিয়ে দিচ্ছি ভুলগুলো সংশোধন করে। কিন্তু এই বই আমি নীলক্ষেত দাঁড়িয়ে দেখছি স্টুডেন্ট আরও এরকম এই জাতীয় 70 মার্কের যে বই আছে সেই বইটা 2-3 মিনিট দেখে, এই বইটা 2-3 মিনিট দেখে, অবশেষে সে এই বইটি সংগ্রহ করে নিয়ে যায়। এটা দেখেছি আমি দাঁড়িয়ে থেকে, আমি কয়েকদিন অবজার্ভ করেছি নীলক্ষেতে, এবং এটা যথেষ্ট সাড়া ফেলেছে। প্রথম প্রিন্ট, ভাই আমি তো মানুষ, আমি তো মেশিন না, আমি তো ফেরেশতা না, আমি তো শয়তান না, আমি তো মানুষ। ভুল শয়তানও করে না, ফেরেশতাও করে না, ভুল মানুষ করে। টুকটাক কাজ করতে গিয়ে, এটাকে মেকআপ দিতে গিয়ে টুকটাক কিছু উত্তর ভুল হয়েছে, কর জায়গায় হয়তো ঘ হয়েছে, সেগুলো ঠিক করে দিয়েছি, এরকম কিছু হয়েছে। কিন্তু এখানে যে উপস্থাপনা করা হয়েছে, আপনি এই মুহূর্তে যদি আপনার কাছে বইটা থাকে, আমি যে জায়গা নিয়ে আলোচনা করতেছি মুক্তিযুদ্ধ, আপনি একটু প্লিজ দেখেন আপনার কেমন লেগেছে, সত্য কথাটা এটা বলেন। বইটা আপনার কেমন লেগেছে এই সত্য কথাটা আপনি বলেন। আমি টুকটাক কিছু ভুল আছে এটা মেনে নিয়ে আপনাকে বলতেছি। বাকি যেহেতু বইয়ের নাম বেসিক জিকে, সেহেতু
বেসিক জিকে যেহেতু বইয়ের নাম, বেসিক আলোচনা কেন করেছি কিনা। আর আপনার যদি চাকরি পেতে হয়, আপনি বেসিক স্টাডি ছাড়া আপনি চাকরি পাবেন না, পাবেন না, পাবেন না, 1000% গ্যারান্টি। কোনো ছন্দ টেকনিক, কোনো শর্টকাট পদ্ধতি, কোনো সিপাগলি দিয়ে আপনি রাস্তা পার হইতে পারবেন না। আপনি আটকে যাবেন, আটকে যাবেন, আটকে যাবেন, 1000% আপনি আটকে যাবেন, কোনো সুযোগ নেই। এই জন্য নাম দিয়েছি বেসিক জিকে। আপনারা অনেকেই বিভ্রান্ত হয়েছেন, মানুষ দ্বারা অনেকেই বিভ্রান্ত করেছে যে এই জাতীয় বই বাজারে, অর্থাৎ বেসিক জিকে নামে বই বাজারে আছে। তাই বেসিক জিকে নামে বই বাজারে নাই। এটার এটার আইএসবিএন প্যাটেন্ট আমার নেওয়া আরও অনেক আগে। যদি এটা বই বাজারে থাকতো এই নামে, তাহলে আমাকে গভর্নমেন্ট দিত না। অতএব এই নামে কোনো বই নাই। আর এই বেসিক নাম, এই বেসিক বাজারে ম্যাথ আছে বা বিভিন্ন বেসিক বই আছে, এই বেসিক নাম কারো বাপের কালের না। বেসিক নাম যে কেউ ইউজ করতে পারে। অতএব আমার বইয়ের নাম হচ্ছে প্রবাহ বেসিক জিকে। অতএব বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। নামে কিছু আসে যায় না, কিন্তু নামের সাথে বইয়ের ভেতরের যে সার্থকতা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। না হলে এই মুহূর্তে আপনি মুক্তিযুদ্ধ, সংবিধান যেটা নিয়ে আলোচনা করতেছি, একটু ঢু মেরে দেখেন কতটুকু আলোচনা এখানে আছে, কতটুকু প্রয়োজন ছিল। এবং আরও 5টা বই খোলেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনার বাসায় যে কয়টা বই আছে সব খুলেন। যদি সব বই থেকে আপনি ইউনিক কোনো তথ্য এই বইয়ের মধ্যে না পান, ইউনিক প্রেজেন্টেশন না পান আপনি যদি, তাহলে আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নিব। হ্যাঁ, যোগাযোগ করুন। ওকে ওকে, সবাইকে ধন্যবাদ। অর্থাৎ এই বেসিক নামের সার্থকতা ফুটিয়ে তুলেছি। অনেকেই বেসিক নাম দিয়েছে, আপনি বই খুলে দেখেন বইয়ের মধ্যে কি আছে। সিলেবাসকে অনুসরণ করা হয়েছে, সম্পূর্ণ পিএইচডি সিলেবাস অনুসরণ করে বইটি করা হয়েছে। অতএব আপনি এই বইটি সংগ্রহ করে, আপনি এই বই সংগ্রহ করে একটুও ঠকবেন না। বুঝতে পেরেছেন? ধন্যবাদ শ্রাবণ কুমার। আমি সুপারহিট না ভাই, আমি নগণ্য মানুষ, সামান্য মানুষ ভাই, আমি সুপারহিট না। আমার কর্ম যদি সুপারহিট হয় সেটা ভালো। আমি ভাই আপনার মতোই আর 10 জনের মতন একজন মানুষ। বুঝতে পেরেছেন? অন্য কোনো কিছু না। যাই হোক, তো দেখেন, এটা গেল 37তম বিসিএস নিয়ে কথা। এখন 36তম বিসিএস নিয়ে কথা বলবো। 2016 সালে 36তম বিসিএস হয়েছে। 16 সালে 36তম বিসিএস হয়েছে। এখান থেকে আমরা একটা প্রশ্ন নিয়েছি মাত্র, এটার উত্তর আপনাদের কাছ থেকে নিব আজকে। দেখি, আর বেশিক্ষণ থাকবো না আজকে। সেটা আসছে আরপিও। প্রথমে আরপিওর পূর্ণরূপ কি একটু লেখেন। এটা আসছে 36তম বিসিএসে। আরপিও প্রথমে লেখেন, আরপিও এর পূর্ণরূপ কি? কে কে লিখতে পারেন দেখি। দেখি, আবার দেখবেন অনেক সময় বিভ্রান্ত হবেন না। গ্রুপে বিভিন্ন স্ট্যাটাসের ভিতরে দেখবেন কেউ কেউ লিখছে বইয়ে অনেক ভুল, বইটা কিনে এই হয়েছে সেই হয়েছে, এই বইটা আর এক নামে আছে। এগুলো কি জানেন? ফেক আইডি। ওই আইডিতে ঢুকে দেখবেন কিছুই পাবেন না, এটা কোনো ইতিহাসই পাবেন না। এটা অন্য কোম্পানির, বই কোম্পানির। এক একটা কোম্পানির প্রচুর ফেক আইডি আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি প্রলয় বুকে হাত দিয়ে বলতে পারি আমার কোনো ফেক আইডি নাই। আমি কোনো ফেক আইডি ইউজ করি না, আমার কোনো ফেক আইডি নাই। স্টুডেন্ট ভালোবেসে তার ভালো লাগলে সে প্রশংসা করে। আমার কোনো ফেক আইডি নাই, আমি বুকে হাত দিয়ে বললাম। আমি ফেক আইডি দিয়ে কাউকে ইন্সপায়ার করি না। এই যে যারা লিখছে বই ভালো লাগছে, এর প্রত্যেককেই হচ্ছে মন থেকে লিখছে, একটাও ফেক আইডি না। আপনি প্রোফাইলে ঢুকে দেখেন, প্রত্যেকের প্রোফাইলে ঢুকতে পারবেন। আর এই বদনাম কুৎসা রটায় যারা, প্রত্যেকের আইডি দেখবেন আকাশের তারা, তারপরে সূর্যের হাসি, তারপরে কি যেন লুঙ্গি উড়ে আকাশে, জ্যোৎস্না ফুল,
পূর্ণিমার চাঁদ, তারপরে হচ্ছে এইরকম হাবিজাবি নাম, মানে দেখবেন ও হচ্ছে রবার্ট ব্রুশ, ও হচ্ছে কার্ল মার্কস, ও হচ্ছে আইনস্টাইন, এরকম এরকম সব নাম দিয়ে দেখবেন প্রচুর ফেক আইডি আছে, তারা পাঠক সমাজকে বিভ্রান্ত করে। আমি প্রলয় একমাত্র রাইটার যার কোনো ফেক আইডি নাই। আমার একটা আইডি আমি চালাই, আর একটা পিকে পাল নামে আইডি আছে, ওটা আমি অ্যাক্টিভ থাকি না। এই প্রলয় পাল আর পিকে পাল, এই দুইটা আইডি আমার আছে, আমার কোনো আইডি নাই, একটা ফেক আইডি আমার নাই। আমার স্টুডেন্ট যারা প্রশংসা করে তারা মন থেকে প্রশংসা করে। স্টুডেন্টকে অনেকে রিকোয়েস্ট করে তুমি প্রশংসা করো, আমি প্রশংসা করার জন্য কাউকে রিকোয়েস্ট করি না। সত্যিকার অর্থে মন থেকে যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে ওটাই আমার সার্থকতা। মন থেকে যদি ভালোবাসেন এটাই আমার সার্থকতা, আর অন্য কোনো কিছু না। ধর সাইকেল হ্যাঁ, এরকম আছে মেলা আইডিয়া আছে, এগুলো দেখে আপনারা ইয়া হবেন না। একজন উত্তর সঠিক দিয়েছেন, আপনি পারেন কিনা আমি জানি না, কারণ গুগল সার্চ দিলে তো সবই পাওয়া যায়। রিপ্রেজেন্টেশন, এই পূর্ণরূপ আপনার জানা থাকতে হবে। অফ পিপল, যেহেতু লিখিত পরীক্ষায় আসছে সেহেতু আপনার এটা পারতে হবে। পিপলস অর্ডার, তাহলে এটা কি? আরপিও কি? এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। এখন আরেকটু যদি কেউ পারেন একটু বলেন তো। থ্যাংক ইউ লাইলা। পড়ায় ফিরে আসলে খুশি হব, ভালো করে পড়ায় ফিরে আসলে খুশি হব। আচ্ছা, একটু বলেন তো এটা কি আসলে? অনেকে তো এটা উত্তর দিয়ে ফেলছেন। কি এটা কি? যদি আসে আরপিও কি, কি উত্তর দিবেন? এক কথায় উত্তর দেন। আরপিও কি? এটা পিলিতে আসছে 36, লিখিততে আসছে 36তম বিসিএস লিখিত। এখন পিলিতে আসতে পারে আরপিও কি, কি উত্তর দিবেন? এক কথায় উত্তর দেন, এক কথায় উত্তর চাই। কে দেয় দেখি? কোনো গুগল সার্চ দিবেন না প্লিজ, কোনো গুগল সার্চ দিবেন না। থ্যাংক ইউ আকাশ সাহা। একদিন দেখা করেন, আপনি তো ইয়েতে থাকেন, পরীক্ষা দিয়ে একদিন দেখা করেন। স্যার আপনি আপনার সৃষ্টিকর্ম দিয়ে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। চেষ্টা করব, আমার জন্য প্রার্থনা করবেন। স্যার বইয়ের কারেকশন কই পাবো? পাবেন, এই গ্রুপেই পাবেন, দিয়েছি দেখেন। এইটা এক কথায় উত্তর দেন। আরমান জানা নাই। আচ্ছা গুড, এটা ভালো উত্তর, সহজ উত্তর। পৃথিবীর সবচেয়ে সহজ উত্তর হচ্ছে জানা নাই, পারি না। কিন্তু যদি পরীক্ষায় আসে 41তম বিসিএস আরপিও কি, এক কথায় উত্তর দেওয়া শিখেন। সাইদুজ্জামান জানা নাই। আচ্ছা আমি আর সময় নিচ্ছি না, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আরপিওর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এটা প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত বিধিমালা। প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত বিধিমালা। এই কদিন আপনাদের রিটেনের এই মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এইগুলো দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে আপনাদের এমন উপকারটা হবে, বুঝতে পারছেন? এমন উপকারটা হবে, দেখবেন পরীক্ষার হলে গেলে আমার কথা মনে পড়বে। বুঝতে পেরেছেন? প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত বিধিমালা হচ্ছে আরপিও। কোন কোন দেশে এটি গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিও বলা হয়। অন্য মানে আমাদের দেশ বাদে কোন কোন দেশে একটা গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিও বলা হয়। অন্য দেশের কথা বলতেছি, যেটা গণপ্রতিনিধিত্ব আইন বলা হয়। আরপিও হচ্ছে প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত বিধিমালা। এটা পরীক্ষায় হ্যাঁ জেনে গেলেন। এই যে জেনে যাওয়াটা এটা যেন ভুলে না যান। আর এই যে ক্লাস করতেছে ভোলার সুযোগ নাই, বই পড়লে হয়তো ভুলে যেতেন। 36তমর পর আমরা হ্যাঁ আজকে কত সময় হলো, আর কন্টিনিউ করবো কিনা? বাংলাদেশ 3 দিন লাগবে আর কি, 10টা 40 না, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এত সময় যাওয়া ঠিক হবে না। 36তম হয়ে গেছে, 35 থেকে শুরু করবো আমরা নেক্সট।
35 থেকে আবার 32 থেকে 25 পর্যন্ত আবার সংক্ষিপ্ত প্রশ্ন নাই, সুবিধা আছে, পড়াইতে হবে না। 32তম বিসিএস থেকে 25তম বিসিএস পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসে নাই, টিকা আকারে কোনো প্রশ্ন আসে নাই, ওইদিকে গিয়ে পড়াইতে হবে না, এটা একটা সুবিধা। কিন্তু 35 থেকে 32 পর্যন্ত আগামী কাল আলোচনা করব, বা আর একটু বেশি পারলে করব, পরের ক্লাসে শেষ করে দেবো, অর্থাৎ 3 ক্লাসে বাংলাদেশ শেষ করে দেব। আর আন্তর্জাতিকও এভাবে আমরা শেষ করব। আস্থা আছে তো? মিথ্যা কথা বলি আমি? হ্যাঁ, বলি না কিন্তু। কারণ দেরিতে হইলেও দেই, কারণ আমাকে গোছাতে হয়, আমাকে ম্যাটেরিয়ালস গোছাতে হয়, কারণ আমি তো ইউনিক কিছু দিচ্ছি আপনাকে। আমি তো আপনাকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল দিচ্ছি না, এটা ইউনিক কিছু দিচ্ছি, যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেটা দিচ্ছি। যারা সাথে থাকবেন তারা চাকরি নিয়ে যাবেন। এখন পিকে জব ক্লাব একটা ফেসবুক গ্রুপ না, পিকে জব ক্লাব এখন একটা পরিবার হয়েছে, একটা বড় পরিবার হয়েছে। পিকে জব ক্লাব শুধু একটা ফেসবুক গ্রুপ না, পিকে জব ক্লাব এখন চাকরির জগতে একটা আস্থার নাম। পিকে জব ক্লাব শুধু একটা ফেসবুক গ্রুপ না, পিকে জব ক্লাব এখন অনেকেরই পছন্দের গ্রুপে পরিণত হচ্ছে দিন দিন। প্রতিনিয়ত পোস্ট পাবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাবেন, আশা করি আপনাদের উপকার হবে। আর অবশ্যই বইটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। বেসিক জিকে এবং আমাদের আগামী 19 তারিখে প্রিলিমিনারি পরীক্ষা, 20 থেকে 25 তারিখের মধ্যে বেসিক রিটেন আসতেছে, ছোট্ট একটা বই আসতেছে। বইটায় আলোচনা হবে 3 ধরনের। একটা হচ্ছে অতীতে কি প্রশ্ন আসছে, আর ভবিষ্যতে কোন ধরনের প্রশ্ন হতে পারে, আর সাম্প্রতিক ইস্যু। এই তিনটা ভাগে ভাগ করে বাংলাদেশ ও আন্তর্জাতিক, অর্থাৎ আপনার পুরো এমনভাবে প্রাঞ্জল ভাষায় আলোচনা করা হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন অতীতে কি ছিল, ভবিষ্যতে কি হতে পারে, আর বর্তমান যে সাম্প্রতিক ইস্যুগুলো রয়েছে তার আলোকে কেমন প্রশ্ন হতে পারে, এই 3টা বিষয় উপস্থাপন করা হচ্ছে। এবং চেষ্টা করব সর্বোচ্চ ভুল ত্রুটি দূর করার জন্য। কারণ হচ্ছে এই যে কিছু ভুল একার চোখে ধরা পড়ে না, এই কারণে একটা টিম করেছি, একটা টিম ওয়ার্কের মাধ্যমে বইটির কাজ শেষ করব। যে টিমের দ্বারা একটা 500 পৃষ্ঠার বই মাত্র 6 ঘন্টায় প্রুফ দেখা সম্ভব, এমন একটি টিম তৈরি করেছি। মানে কুইক, দ্রুত এটাকে আমরা মানে কারেকশন করার একটা ব্যবস্থা করেছি। এবং এই প্রবাহ পাবলিকেশন, অর্থাৎ প্রবাহ পাবলিকেশনের বই আগামী আপনাদেরকে আমি বললাম, বাজারে যত পাবলিকেশন আছে, যত বই আছে, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এই চাকরির বাজারে পাঠক মহলে একটা সাড়া জাগাবে। এবং সেই ধরনের সেই ধরনের চমৎকার উপস্থাপনা দিয়ে বই তৈরি করব, যেটা আপনারা বেসিক জিকে বইয়ের মধ্যে উপস্থাপনাগুলো দেখেছেন, দেখবেন ভালো লাগবে আপনারা। রেজাউল হক খান, ক্লাস দেখে ঘুমান, অনেকে তো মুভি দেখে ঘুমায়, আপনি ক্লাস দেখে ঘুমান, ধন্য হলাম ভাই। যাই হোক, আজকে আর কন্টিনিউ করবো না, সবাই ভালো থাকেন। শেষে হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছি, এটা হয়তো পরীক্ষা আসলে আপনি ভুল করতেন, এগুলো মনে রাখবেন এবং নোট করে রাখবেন। গ্রুপে আপনার প্রথম ক্লাস করলাম, কনফিডেন্সে আপনার বিষয়ে ক্লাস শেষ হয়ে যাওয়ায় আপনার ক্লাসের কথায় অসাধারণ। নুরসাহান আক্তার, থ্যাংক ইউ। পরিচিত যারা আছে তাদেরকে গ্রুপে অ্যাড করেন, ভালো কিছু পাবেন, গোছানো কিছু পাবেন। এবং চেষ্টা করব আগামী 19 তারিখের আগ পর্যন্ত নিয়মিত লাইভে আসার জন্য, এবং নিয়মিত আপনাদেরকে গাইড করার চেষ্টা করব বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল এবং নৈতিকতা। এবং আমার প্রাইভেট ব্যাচও রয়েছে, যারা 43-এর জন্য যারা আসবেন তারা আমার প্রাইভেট ব্যাচে গাইড হতে পারেন। পুরো বিসিএস এর জন্য গাইডলাইন দেওয়া হয় সেখানে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যে কোনো জায়গার থেকে আপনাকে আমি যে গাইডলাইনটা পার্সোনালি আপনাকে আমি দিচ্ছি, সেটা নেহাত কম নয়, বরং বেশি। এবং আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি কমিটমেন্ট ব্রেক করি না। বর্তমান 2-3টা গ্রুপে রেকর্ডিং ক্লাস দিচ্ছি, কারণ কেউই লাইভ ক্লাস করার সময় পায় না।
এটা আমার ব্রেক না, এটা তাদের ব্রেক। তারা যদি লাইভ ক্লাস করতে চায় আমি দিব, বাট আমি কমিটমেন্ট ব্রেক করব না। সেটা আমার জীবন দিয়ে হলেও কোনো কমিটমেন্ট ব্রেক করব না। এবং আপনি ম্যাক্সিমাম যেটা পাবেন বাংলাদেশে যে কোনো জায়গায়, যে কোনো কর্মে, যে কোনো জায়গায় দেখবেন কমিটমেন্ট ব্রেক। শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি না, যে কোনো জায়গায় দেখবেন কোনো কমিটমেন্টের ঠিক নাই। এই একটা কমিটমেন্টের বাংলাদেশে খুব অভাব রয়েছে। শিক্ষক ছাত্রকে যে কমিটমেন্ট দেয় রাখে না, ছাত্র শিক্ষককে কমিটমেন্ট দেয় রাখে না, সরকার জনগণের সাথে কমিটমেন্ট সব জায়গায় ঠিক রাখতে পারে না, জনগণ সরকারের সাথে যে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কমিটমেন্ট ঠিক রাখতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি, কমিটমেন্ট নিজের সাথে নিজে করতে হয়। আমি আপনাদের সাথে কখনো কমিটমেন্ট করিনি, করবও না। আমি আমার নিজের সাথে কমিটমেন্ট করি এবং প্রতিনিয়ত আমি বলি, আমি আমার প্রলয়কে বলি, আমি আমাকে বলি আমাকে আরো শুদ্ধ করে দাও। আমি যেন কাউকে না ঠকাই, আমি যেন কাউকে কারোর সাথে দুই নাম্বারই না করি। আমি যেন একটা ছেলে কিংবা একটা মেয়ে ভর্তি হয়েছে আমার কাছে সাধারণ জ্ঞান পড়ার জন্য, আমি যেন সম্পূর্ণভাবে তার টাকাটা যে নিয়েছি এটা যেন হালাল হয়, মানে বৈধ হয়, বৈধভাবে যেন সেটাকে আমি নিতে পারি এবং পরিপূর্ণ সাপোর্ট আমি তাকে দিতে পারি। আমি শুধু পড়ানো পর্যন্তই শেষ করি না, আমি যে কাজটি করি সেটি হচ্ছে তার সম্পূর্ণ দেখভাল করার চেষ্টা করি। একজন বাবা মা সন্তানের যেমন নার্সিং করে, আমি প্রলয়ের ততটুকু নার্সিং করার চেষ্টা করি। না হলে করোনাকালীন সময়ে আমি ছেলে মেয়েদেরকে বসিয়ে রাখতে পারতাম না। সেই মার্চ থেকে বাংলাদেশে সবার আগে আমি শুরু করেছি। এই কনসেপ্ট আমার কাছ থেকে ছড়িয়েছে বাংলাদেশে, ব্যক্তি নয় শুধু প্রতিষ্ঠানও ছড়িয়েছে। আমি যে কনসেপ্ট করেছি অর্থাৎ এই অনলাইনে ব্যাচ সিস্টেম, পড়ানোর সিস্টেম, এটা শুধু ব্যক্তির মধ্যে ছড়ায় নাই, অনেক প্রতিষ্ঠান অনুপ্রাণিত হয়েছে, অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে শুরু করেছে এই সিস্টেমে, যে এই সিস্টেমেও পড়ানো যায়, এই সিস্টেমেও নিজে চলা যায়, স্টুডেন্টকে চালিয়ে রাখা যায়। এটা আমি কনসেপ্ট তৈরি করেছি। এই কনসেপ্ট দিয়ে গত 8 থেকে 10 মাস ভালোভাবে চলছে, খুব ভালোভাবে প্রতিনিধিত্ব করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি। এটা করেছি। তো আমি সেখান থেকে স্টুডেন্টদেরকে টেবিলে বসিয়ে রেখেছি, তারা এখন পর্যন্ত টেবিল থেকে যায় নাই, বাকিটা সৃষ্টিকর্তা। আমি প্রাণ ভরে প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, সবসময় যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করি, সর্বদাই স্মরণ করি, আমি আমার এই ভাই বোনগুলোর জন্য প্রার্থনা করি যে আমার এই ভাই বোনগুলোর মুখের দিকে তাকাও। তারা করোনাকালীন সময়ে মানুষ যখন খুব দুশ্চিন্তাগ্রস্ত, সারা দেশে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, তখন তারা রিল্যাক্সে পড়েছে। আমি প্রলয় তাদেরকে রিল্যাক্সে রেখেছি, যা হয় হবে, পড়ো, কোনো কথা নাই। করোনার পরে যেন তুমি একটা ভালো অবস্থান তৈরি করতে পারো, কারণ করোনা একটা সময়, মানে করোনার ভয় একটা সময় দূর হয়ে যাবে। করোনা কখনোই যাবে না পৃথিবী থেকে, কিন্তু করোনার ভয় একটা সময় দূর হয়ে যাবে, এটা তো সবাই জানতাম। কিন্তু হা 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 করে সময় নষ্ট করে লাভ নাই, সেটা করিনি। সেটা আশা করি সবাইকে রাখতে পেরেছি এবং আমার এই ভাই বোনগুলোর মুখের দিকে সৃষ্টিকর্তা যেন তাকায়। আগামী 19 তারিখে যেন তাদের পরীক্ষা ভালো হয়, 26 তারিখে যেন পরীক্ষা ভালো হয়, আমি সেই প্রার্থনাই করি। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিব। কারো কোনো প্রশ্ন থাকলে উত্তর দিব, কারো কোনো প্রশ্ন থাকলে উত্তর দিব, কোনো কথা আছে উত্তর দিব। 35 থেকে শুরু করবো, মনে রেখেন। নেক্সটে 35, 34, 33, 32 এই কয়টা বিসিএস নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। পরের বিসিএস এ 32-এর পর অর্থাৎ 31 থেকে 25 পর্যন্ত আর নাই, 24 থেকে 10 পর্যন্ত আলোচনা করব। 24 থেকে 10 পর্যন্ত আলোচনা করব। দেখেন এই 24 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে এইগুলো হচ্ছে ছোট ছোট প্রশ্ন আসছে এবং পিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। হ্যাঁ, যেমন আসছে প্রশ্ন আসছে, দেখেন আমি যদি একদম 10তম বিসিএস এর কাছে চলে যাই, হ্যাঁ 10তম 13তম বিসিএস, দেখেন অস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিনের শাসনামলে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে ছিলেন? এটা পিলিতে আসবে না, কিন্তু জাস্ট জেনে রাখার মতো আর কি। 10তম বিসিএস এর কথা তো বুঝুন, তো অনেক আগের কথা। আমি মার্চ মাসের শুরু থেকে আপনার সাথে আছি, যতদিন চাকরি না পাই ততদিন আপনার সাথে থাকবো। হ্যাঁ, আমি কাউকেই হারাতে চাই না। আপনার যতক্ষণ পর্যন্ত একটা গভর্নমেন্ট জব কনফার্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন। এনি হাউ, টাকা পয়সার কোনো প্রশ্ন নেই, টাকা পয়সা আপনার নাই থাকতে পারে, আপনি
আমার এক্সাম ব্যাচে একবার ভর্তি হয়েছেন, আমি আপনার সাথে আর এটা নিয়ে কথা বলবো না। বাট আপনি যদি ভর্তি হয়ে থাকেন, ক্লাস না করেন, না পরীক্ষা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার অভিযোগ রয়েছে আপনার প্রতি। সো মানি ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপনার সাথে সম্পর্ক। যতক্ষণ পর্যন্ত চাকরি না হয় থাকেন, ভালো থাকেন। আমরা আপাতত আগামী কয়েকদিন বাংলাদেশ আন্তর্জাতিক এই জায়গাগুলো শেষ করে তারপরে সাম্প্রতিকটাও আমরা শুরু করব। ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।